চারপাশ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। সূর্য অস্ত গিয়েছে অনেকক্ষণ, কিন্তু এখনও সমস্ত পশ্চিম আকাশ জুড়ে সূর্যের লালিমা বিচরণ করছে। চারপাশের আবছা অন্ধকার আর আকাশে বিস্তীর্ণ হয়ে থাকা লালিমা একসাথে মিশে পরিবেশটাকে অসম্ভব মোহনীয় করে তুলেছে। সারাদিন দৌড় ঝাঁপ উড়াউড়ি করে পাখিরা নিজেদের নীড়ে ফিরছে। কোথাও কোথাও ঝিঝি পোকারা আর ব্যাঙেরা নিজেদের বেসুরো কণ্ঠে গান গাইছে। সারা রুমে পিন পতন নীরবতা। রুমের এক কোণার ফ্লোরে যায় নামাজ বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করছে মেঘ। নামাজ শেষে যায় নামাজটা ভাঁজ করে কাবার্ডে তুলে রেখে বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। তারপর রুমটার চারপাশে ভালো করে চোখ বুলাল। সারা ফ্লোর চকলেটের খোসা আর ছেঁড়া কাগজে ভর্তি। খাট, সোফা, রিডিং টেবিল, ড্রেসিং টেবিল প্রত্যেকটার উপরে জামা কাপড় স্তূপ করে রাখা। জুতোর র্যাকটা উল্টে পড়ে আছে, কয়েক জোড়া জুতো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রুমটা দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে রুমটা পরিষ্কার করানো হয়নি। মেঘ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে ও নিজের উপর প্রচণ্ড বিরক্ত। কি দরকার ছিল সেদিন মিহিরের পিছনে ওভাবে দৌড়ানোর? না ও সেদিন ওভাবে মিহিরের পিছনে দৌড়াত, না ওর পা কাটত, আর না ওকে এভাবে নিজের বাড়িতে নিজেরই রুমে জেলের কয়েদির মতো বন্দী হয়ে থাকতে হতো। এখন মেঘ যদি একবার হাতের কাছে মিহিরকে পেত তাহলে পানি ছাড়া গিলে খেয়ে ফেলত। কারণ আজ প্রায় 4 দিন ধরে মেঘকে মেঘেরই রুমে মিহির বন্ধ করে রেখেছে। অবশ্য এটা মিহির নিজের ইচ্ছায় করেনি, আহানের আদেশে করেছে। সেদিন রেস্টুরেন্ট থেকে আহান সরাসরি মেঘকে এই বাড়িতে নিয়ে আসে। তারপর মেঘকে এই রুমে রেখে রুমের বাইর থেকে লক করে দেয় আর বলে, এটা মেঘের সারাক্ষণ দৌড়াদৌড়ি আর উল্টোপাল্টা কাজ করার পানিশমেন্ট। যতদিন না ওর পায়ে ব্যথা ঠিক হচ্ছে ততদিন মেঘ এই রুম থেকে বের হতে পারবে না। আর কোনো সার্ভেন্ট বা বাড়ির কেউ এই রুমেও আসতে পারবে না। এই 4 দিনে মিহির শুধু এই রুমে প্রতি বেলায় মেঘের খাবার নিয়ে এসে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে আবার চলে গেছে। মেঘ অনেকবার মিহিরকে বলেছিল দরজাটা খুলে রাখতে, ও রুম থেকে কোথাও বেরোবে না। কিন্তু মিহির ওর কোনো কথাই শোনেনি। আর মীরা রহমান আজম রহমানও মেঘকে একবারও দেখতে আসেননি। সেটা নিয়ে মেঘ একটু আশ্চর্য হয়নি, কারণ ও জানে সবাই আহানকে একটু বেশিই ভালোবাসে, কখনো কেউ ওর কথায় অমত পোষণ করে না। মেঘের পায়ের ব্যথাটা এখন একদমই ঠিক হয়ে গেছে, শুধু হালকা কাটা দাগটা রয়ে গেছে। ব্যথা ঠিক হবেই না বা কেন মিহির ওকে জোর করে প্রতি বেলায় একগাদা করে ঔষধ গিলিয়েছে। মেঘ চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে কিছুক্ষণ বিছানার এদিক ওদিক গড়াগড়ি খেল। কি করলে সময় কাটবে বুঝতে পারছে না। এতদিন সারাদিন বসে বসে শুধু ল্যাপটপে মুভি দেখেছে আর চকলেট খেয়েছে আর পড়ে পড়ে ঘুমিয়েছে। অতিরিক্ত ঘুমাতে ঘুমাতে এখন আর ঘুমাতে ইচ্ছে করছে না। মেঘ অনেকক্ষণ ভেবে একটা আইডিয়া বের করল মিহিরকে জ্বালানোর জন্য। ও শোয়া থেকে উঠে ড্রেসিং টেবিলের কাছে গেল, তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটা হেয়ার অয়েলের বোতল হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মিহিরের বাচ্চা, তুই জোর করে আমাকে হেয়ার অয়েল কিনে দিস না। আজকে তোকে আমি এই অয়েলের বোতলে চুবিয়ে মারব। কথাটা বলে মেঘ দরজার সামনে গিয়ে সেখানের ফ্লোরে বোতলের প্রায় অর্ধেক তেল ঢেলে দিল। তারপর রুমের লাইটটা অফ করে জোরে একটা আম্মুগো বলে চিৎকার দিল। চিৎকার দেওয়ার কিছু সেকেন্ড পরই মেঘ দরজা খোলার শব্দ শুনতে পেল। আর দরজা খোলার সাথে সাথে ধপাস করে একটা শব্দ আসলো, সাথে কয়েকটা কণ্ঠস্বরের চিৎকার মেঘের কানে ভেসে এলো। মেঘ বিড়বিড় করে বলল, এটা কি হলো? এখানে তো ওই বাদরটার একার পড়ার কথা ছিল, কিন্তু ভয়েস শুনে তো মনে হচ্ছে এখানে একটা না একাধিক বাদর পড়েছে। মেঘ তড়িঘড়ি করে গিয়ে রুমের লাইটটা অন করে সামনে তাকালো। তাকিয়ে যা দেখল তাতে ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। কারণ ওর সামনে সারিকা, সাইফা আর আহির উল্টে পড়ে আছে। আর ওদের থেকে কিছুটা দূরে আহান আর মিহির হতবম্ব হয়ে ফ্লোরে পড়ে থাকা আহির, সারিকা, সাইফার দিকে তাকিয়ে আছে। মেঘ কিছুক্ষণ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থেকে হা হা করে হেসে করে দিল। মেঘের হাসি শুনে ওরা সবাই মেঘের দিকে তাকালো। আর এটাও বুঝতে পারল এটা মেঘের কাজ। কিছুক্ষণ আগে মীরা রহমান, আজম রহমান, মোনা খান, আসিফ খান, মেঘের মামা মামিরা সহ সবাই শপিং করতে গেছে। শুধু আহান, আহির, মিহির আর সারিকা, সাইফা রয়ে গেছে, কারণ ওরা মেঘকে সাথে নিয়ে যাবে সেই জন্য। একটু আগে আহান, আহির, সারিকা, সাইফা এসে মেঘদের বাসার কলিংবেল বাজায়। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। মিহির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল, আহানদের আসতে দেখে মুচকি একটা হাসি দিয়ে আহানকে গিয়ে হাগ করে। তখনই ওরা মেঘের চিৎকার শুনতে পায়। চিৎকার শোনার সাথে সাথে ওরা সবাই মেঘের রুমের দিকে দৌড় দেয়। আহির, সারিকা,
সাইফা আগে আগে দৌড়ে রুমে ঢুকতেই ধপাস করে পড়ে গিয়ে ওদের মুখ থেকে আপনা আপনি চিৎকার বেরিয়ে আসে। ওদের পড়ার শব্দ আর চিৎকার শুনে আহান আর মিহির দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ে। মেঘকে এভাবে হাসতে দেখে সাইফা ঝাড়ি মেরে মেঘকে উদ্দেশ্য করে বলে, আমরা পড়ে গেছি আর তুমি হাসছ? তুমি আমাদের বোন নাকি সেও? সাইফার কথা মনে হয় মেঘের কান পর্যন্ত পৌঁছাল না। সে এখনও হেসে গড়াগড়ি খাচ্ছে। মিহির আর আহান মুখ টিপে টিপে হাসছে। আহির রাগী গলায় বলল, হাসবে না তো কি করবে? এটা তো ওরই কাজ। কথাটা বলতে বলতে আহির উঠতে চেষ্টা করল কিন্তু তৈলে স্লিপ খেয়ে আবারও বসে পড়ল। বিরক্তি নিয়ে মিহিরের দিকে তাকিয়ে বলল, ভাই প্লিজ আমাকে এখান থেকে তোলো। মিহির কোনো রকম পা টিপে টিপে এগিয়ে এসে আহিরকে দাঁড় করালো আর তখনই সাইফা মিহিরকে দিল এক ধাক্কা। সাথে সাথে মিহির আহিরকে নিয়ে আবার তেলের উপর মুখ থুবড়ে পড়ল। এটা দেখে মেঘ এবার হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। আহানও আর নিজের হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দিল। মিহির চেঁচিয়ে সাইফাকে উদ্দেশ্য করে বলল, ইউ ইডিয়েট, এটা কি করলি? ধাক্কা কেন দিলি? মিনিমাম কমন সেন্স নেই তোর? আমার পুরো ড্রেসটা নোংরা হয়ে গেল, এবার আমি বাইরে কিভাবে যাব? মিহিরের কথা শেষ হতেই সারিকা ঝাঝালো গলায় বলল, যা করেছে বেশ করেছে। তুমি আমাদের না তুলে আগে আহির ভাইয়াকে কেন তুলতে গেছিলে? জানো না, সব সময় লেডিস ফার্স্ট হয়। আর বাইরে কি তুমি একলা যাবে নাকি আমরা যাব না? আহির উপর হওয়া থেকে বসতে বসতে বলল, আমার কোমর শেষ। তারপর আহানের দিকে তাকিয়ে বলল, ব্রো প্লিজ আমাকে এখান থেকে তোলো। আহান হাসতে হাসতে বলল, নো ওয়ে, আমি তোকে তুলতে আসি আর তোরা আমাকেও ফেলে দিস। নিজের ব্যবস্থা নিজে কর ভাই। তোমার মতো ভাই থাকার চেয়ে হাজারটা সেও থাকা ভালো। উদ্ধৃতি চিহ্ন। আহির কথাটা বলতে বলতে কোনো রকম করে দেয়ালে ভর দিয়ে উঠে দাঁড়াল। তারপর মিহিরকে টেনে তুলে সারিকা সাইফাকেও তুলল। মেঘ এখনও হেসে গড়াগড়ি খাচ্ছে। সাইফা কাদো কাদো গলায় বলল, আপ্পি আমরা পড়ে গেছি আর তুমি হাসছ? তুমি এটা আমাদের সাথে কেন করলে? ড্রেসটা পুরো খারাপ হয়ে গেছে, এবার আমরা কি করে শপিং করতে যাব? মেঘ কোনো রকম হাসি থামিয়ে মিহিরের দিকে ইশারা করে বলল, আমি তো এই গাধাটাকে ফেলতে চেয়েছিলাম। আমি কি জানতাম নাকি এই গাধাটার জায়গায় তোরা পড়ে যাবি? মেঘ গিয়ে ওর কাবার্ড খুলে দুইটা হোয়াইট টপস আর ব্ল্যাক জিন্স এনে সাইফার হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এগুলো পরে নে, আশা করি ফিট হয়ে যাবে। সারিকা সাইফা মুখ ফুলিয়ে ড্রেসগুলো হাতে নিয়ে মীরা রহমানের রুমে চলে গেল। মিহির মেঘের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি পরে দেখে নেব। মেঘ ভেংচি কেটে বলল, পরে কেন দেখবি? এখন কি পর্দা দিয়েছিস? উদ্ধৃতি চিহ্ন। মিহির কিছু না বলে রাগে গোজগোজ করতে করতে নিজের রুমে চলে গেল। ওর পিছনে পিছনে আহিরও চলে গেল। ওরা যেতেই আহান হাত দুটো প্যান্টের পকেটে গুজে মেঘের রুমে ঢুকতে ঢুকতে মেঘকে উদ্দেশ্য করে বলল, আরে বাহ, রুমটাকে মায়ে 4 দিনে পুরো গোয়াল ঘর বানিয়ে ফেলেছ। দেখে বোঝাই যাচ্ছে না এটা মানুষের রুম নাকি গরুদের। অবশ্য গরুরাও এর থেকে ভালো জায়গায় থাকে। বলতে বলতে আহান রুমে ঢুকে খাটের উপরে বসে পড়ল। মেঘ রাগে দাঁত কটমট করে বলল, আপনার সাহস তো কম না। একে বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করেছেন, তার উপর আবার আমারই রুমে ঢুকে আমাকেই গরুর সাথে তুলনা করছেন। আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এই রুমে ঢোকার জন্য আমি কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছি না। বরং এই রুমে কাউকে ঢুকতে হলে সবার আগে আমার পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়, সেটা যেই হোক না কেন। আর বাকি রইল তোমাকে গরুর সাথে তুলনা করার বিষয়টা। তোমাকে যদি গরুর সাথে তুলনা করি তাহলে গরুকেও অপমান করতে হবে। আহানের কথা শুনে মেঘের রাগে গা জ্বলে যাচ্ছে। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা তাই নাকি? তাহলে আমিও রুম থেকে বেরোবো না, দেখি তুমি কি করতে পারো। মেঘ চিল্লিয়ে বলল, আই সেড গেট আউট অব মাই রুম। আহান একটুও নড়ল না, তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রইল। আহানকে এভাবে ঠায় বসে থাকতে দেখে মেঘ রেগে সোপিজের র্যাক থেকে একটা কাচের সোপিজ হাতে নিয়ে আহানের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে আহান সোপিজটা ধরে ফেলল। তারপর আহান বসা থেকে উঠে দাঁড়িয়ে সোপিজটা আবার জায়গা মতো রেখে মেঘকে হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। হঠাৎ আহানের এমন কাজে মেঘ হতবম্ব হয়ে গেল। কিছু বুঝে উঠার আগেই আহান মেঘের 2 বাহু বিছানার সাথে শক্ত করে চেপে ধরে রাগী ক্ষিপ্ত স্বরে বলল, এত সাহস আসে কোথা থেকে তোমার? সাবরিদ সিজাত আহানের সাথে মানুষ কোনো কথা বললেও 100 বার ভেবে বলে, সেখানে তোমার মতো একটা পুচকে মেয়ে আমার গায়ে সপিজ ছুঁড়ে মারছে।
খুবই হাস্যকর বিষয় তাই না? আহান এতটা কাছে আসায় মেঘ একদম স্ট্যাচু হয়ে গেছে, একটু নড়ার শক্তিটুকুও যেন পাচ্ছে না। ওর ভীষণ অস্বস্তি লাগছে, হার্ট জোরে জোরে বিট করছে। শরীরের রক্তগুলো অস্বাভাবিকভাবে ছোটাছুটি করছে। ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে ভয়ার্ত চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহান মেঘের বাহু আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, আর কি যেন বলছিলে? আমি যদি তোমার রুম থেকে বের না হয়ে যাই, তাহলে তোমার থেকে খারাপ আর কেউ হবে না? তুমি কি এটা জানো, এই রুমে যদি কারো আসার অনুমতি থাকে তাহলে সেটা হচ্ছে একমায় আমার। কারণ আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা এই রুমে আছে, আর সেটার কাছে আসার জন্য আমি কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। নট ইভেন ইউ গট ইট? আর ভবিষ্যতে যদি এই ধরনের কথা কখনো বলেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। উদ্ধৃতি চিহ্ন। আহান মেঘের বাহু এত জোরে চেপে ধরায়, মেঘ ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে অস্পষ্ট গলায় বলল, লাগছে আমার। মেঘের কথায় আহানের হাতটা একটু আলগা হয়ে এলো। কিন্তু ও মেঘকে ছাড়ল না, বরং একই ভঙ্গিতে বলল, এখন কেন বলছো লাগছে? সেটা আমাকে থ্রেট করার সময় আমার দিকে শোপিজ ছুঁড়ে মারার সময় মনে ছিল না? আমাকে রাগালে আমি তোমার সাথে ঠিক কি করতে পারি? মেঘ কাপা কাপা গলায় বলল, সরি ভুল হয়ে গেছে। আর হবে না। আপনি আমার থেকে একটু দূরে সরুন প্লিজ। মেঘের হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মুখটা ভয়ে একদম চুপসে গেছে। আহান মেঘের এমন অবস্থা দেখে নিজের রাগটাকে কন্ট্রোল করে মেঘের থেকে সরে এসে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে 10 মিনিট সময় দিলাম, তার মধ্যে চুপচাপ ভালো মেয়ের মতো রেডি হয়ে নিচে চলে এসো। কথাটা বলেই আহান হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ শোয়া থেকে উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। এতক্ষণ যেন ওর শ্বাসটা গলায় আটকে ছিল। তারপর আহানের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, বেটা ধলা ইঁদুর, তোকে আমি ছাড়ব না। একবার সুযোগ পাই তোকে আমি ত্যায্য কাজিন করব। ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দেব। মেঘ রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল তখনই চোখ ড্রয়িং রুমের সোফার উপর। সেখানে আহান সোফার উপর বসে পায়ের উপর পা তুলে ফোন স্ক্রুল করছে। মেঘ বিড়বিড় করে বলল, এমনভাবে বসে আছে যেন শ্বশুর বাড়ি বেড়াতে এসছে, যেসব। মেঘকে সিঁড়ি থেকে নামতে দেখে আহান উঠে দাঁড়িয়ে বলল, চলো। মেঘ ভ্রু কুঁচকে বলল, চলো মানে? ভাইয়ারা কোথায়? ওরা যাবে না, ওরা পরে আসবে। ওদের আরও দেরি হবে। তুমি আমার সাথে চলো। না, আমি ওদের সাথে যাব। কথাটা বলে মেঘ সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে যাবে তার আগেই আহান মেঘের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। শপিং মলের পার্কিং জোনে এসে আহান গাড়িটা পার্ক করে মেঘকে ইশারা দিয়ে গাড়ি থেকে নামতে বলল। মেঘ আহানের দিকে একবার রাগী চোখে তাকিয়ে গাড়ি থেকে নেমে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। আসার সময় সারা রাস্তায় মেঘ অনেকবার বলেছে সে আহানের সাথে যাবে না, মিহিরদের সাথে যাবে, কিন্তু আহান তো আহান, সে মেঘের কথায় কোনো পাওয়াই দেয়নি। একসময় মেঘ চিল্লাচিল্লি করেও আহানের থেকে কোনো রিকশন না পেয়ে বিরক্ত হয়ে চুপ মেরে গিয়েছে। মেঘ গাড়ি থেকে নেমেই হনহন করে শপিং মলের ভিতরে চলে গেল। ওর পিছনে পিছনে আহানও আসল। মেঘের হাঁটতে হাঁটতে হঠাৎ আহানের দিকে চোখ পড়তেই ওর পাটা থেমে গেল। ও ভ্রু কুঁচকে আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল, এইসব আবার কি? এতক্ষণ তো সব ঠিকই ছিল, এখন আবার এইগুলোও কোথা থেকে আসলো? মেঘের হাঁটতে হাঁটতে হঠাৎ আহানের দিকে চোখ পড়তেই ওর পাটা থেমে গেল। ও ভ্রু কুঁচকে আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল, এইসব আবার কি? এতক্ষণ তো সব ঠিকই ছিল, এখন আবার এইগুলো কোথা থেকে আসলো? মেঘ ভ্রু নাচিয়ে আহানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এইসব আবার কি? এতক্ষণ তো জিন্সের সাথে শার্ট পরেছিলেন, তাহলে হঠাৎ করে আবার হুডি আর মাস্ক কেন পরলেন? আহান নিজের মতো করে সামনে হাঁটতে হাঁটতে বলল, এগুলো পরেছি যাতে আমাকে কেউ চিনতে না পারে, সেই জন্য। মেঘ আহানের সাথে দ্রুত তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে ব্যঙ্গাত্মক স্বরে বলল, আপনি কি নিজেকে বলিউড মুভির সালমান খান মনে করেন, যে যেখান থেকে হেঁটে যাবেন সবাই আপনাকে দেখেই চিনে ফেলবে, তারপর অটোগ্রাফ আর সেলফি নেওয়ার জন্য ভিড় করবে? জি না ম্যাম, আমি এই হুডি আর মাস্কটা ফ্যানদের থেকে বাঁচার জন্য পরিনি, আমার বিপরীত পক্ষের সেউদের হাত থেকে বাঁচার জন্য পড়েছি। আপনি তো আবার মহান একজন ব্যক্তি, গার্ড সাথে নিয়ে কোথাও যেতে চান না? গার্ডদের সাথে নেওয়াটা নাকি আপনার কাছে শো অফ লাগে? তা এখন যদি আমাকে কেউ চিনে ফেলে আর আমাদের উপর অ্যাটাক করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন?
আর আমি তো আর আপনার বলিউড মুভির সালমান খান না যে সবাইকে ঢুসুম ডাসুম মেরে গুন্ডাদের হাত পা ভেঙে দিব। মেঘ মুখ বাঁকিয়ে বলল, নিজের প্রোটেক্ট নিজে যখন করতেই পারেন না, তখন এত শ্যাও বানানোর কি দরকার? আর এই আপনার সাহসের নমুনা, এত মানুষের মধ্যেও ভয় হুডি পরে ঘুরছেন। মেঘের কথায় আহানের পা দুটো স্থির হয়ে গেল। আহানকে এভাবে হঠাৎ দাঁড়াতে দেখে মেঘ দাঁড়িয়ে গেল। আহান তীক্ষ্ণ চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, আহান খানের সাহস সম্পর্কে তোমার বিন্দুমাত্রও ধারণাই নেই মেঘ। আর ভয় জিনিসটা আমার মধ্যে ছোট্ট বেলা থেকেই নেই। কথাটা বলে আহান আরও এক পা মেঘের সামনে এগিয়ে গিয়ে বলল, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে একটা ছোট্ট পরীর প্রতি দুর্বলতা, যার গায়ে এক চুল পরিমাণ আঘাত লাগলেও আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। ইচ্ছে করে সব কিছু জ্বালিয়ে শেষ করে দেই। আর তাই তো হুডি পরে মুখে মাস্ক পরে নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছি, যাতে কেউ আমার ক্ষতি করতে এসে আমার ছোট্ট পরীটার ক্ষতি করে না ফেলে। কথাটা বলেই আহান সামনের দিকে হাঁটা দিল। আর মেঘ সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে অবাক চোখে আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরছে, এসব কি বলে গেল আহান? আর কেনই বা বলল? মেঘদের বাড়ির গেটের সামনে অসহায় ফেস করে একে অপরের দিকে তাকিয়ে আছে সারিকা এবং সাইফা। ওদের থেকে কিছুটা দূরে মিহির আর আহির ভ্রু কুচকে বিরক্তি নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। আহির মুখ থেকে বিরক্তকর একটা শব্দ উচ্চারণ করে বলল, কি সমস্যা তোদের? এখনও সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠবি না? অলরেডি মেঘের বাদরামির জন্য অনেক লেট হয়ে গেছে। এখন কি সকাল হওয়া পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবি? সারিকা কাদো কাদো মুখ করে বলল, আমাদের সাথে এতজন গার্ড কেন যাচ্ছে? এনারা আমাদের সাথে গিয়ে কি করবে? মনে হচ্ছে যেন শপিং করতে না, যুদ্ধ করতে যাচ্ছি। মিহির বলল, এতজন কোথায়? মায়ে তো 5 জন। সাইফা মুখটা বাঁকিয়ে মিহিরের মতো করে বলল, হ্যাঁ সেই তো, এতজন কোথায়? মায়ে তো 5 জন। আমরা 4 জন মানুষ আর আমাদের সাথে 5 জন গার্ড। এটা কোনো কথা? আহির ভাইয়া একটা কাজ করো, 20-25 জন আরও নিয়ে নেও। আমরা যেখানে যেখানে যাব এরাও আমাদের পিছু পিছু লাইন বেঁধে যাবে, যাতে সবাই এটা ভাবতে পারে যে আমরা কেনাকাটা করতে না ডাকাতি করতে আসছি। যে সব। সাইফার কথার রেশ ধরে সারিকাও ব্যঙ্গাত্মক স্বরে বলল, আরে আমাদের সাথে গার্ডের কি প্রয়োজন? আহির আর মিহিরের দিকে ইশারা করে বলল, তোমরা দুজন আছো তো ভার্সিটির সো কল্ড ডন, যারা কথায় কথায় মারামারি করে মানুষকে ভয় দেখায়। তারা থাকতে আবার আমাদের সেফ করার জন্য গার্ডের কি দরকার? ওদের কথায় আহির আর মিহির দুজনই রেগে গেল। আহির মৃদু চেঁচিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব কোথাকার। এত সাহস হয় কি করে তোদের আমাদের ব্যঙ্গ করে কথা বলছিস? আমরা যখন একবার বলেছি আমাদের সাথে গার্ড যাবে তার মানে যাবে। আর এই বিষয়ে যদি একটা কথাও বলেছিস তাহলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিব। মিহির হনহন করে হেঁটে গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আহির ওদের সাথে ফালতু কথা বলার সময় আমাদের একদমই নেই। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আহির রাগী চোখে এক পলক সারিকা সাইফার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মিহিরের পাশের সিটে গিয়ে বসল, তারপর বলল, ম্যাম আপনারা চাইলে আমাদের সাথে আমাদের গাড়িতে আসতে পারেন। আর যদি আসতে না চান তাহলে চুপচাপ বাসার ভিতরে চলে যান, এক পাও গেটের বাইরে রাখবেন না। উদ্ধৃতি চিহ্ন। সারিকা সাইফাও আর কিছু বলল না, চুপচাপ ভালো মেয়ের মতো গাড়িতে গিয়ে বসে পড়ল। কি আর বলবে, এখন কিছু বললে নিশ্চয়ই ওদের এখানে রইখেই চলে যাবে। আর ওদের শপিং করাই হবে না। একটা সফটওয়্যার শপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘ একটা পিঙ্ক কালারের টেডিবিয়ার হাতে নিয়ে দেখছিল। টেডিবিয়ারটা ওর থেকেও লম্বা। এটা মেঘের ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে এই পিঙ্ক কালারটা। এই কালারটা মেঘের খুবই পছন্দের। যদিও ওর রুম ভর্তি টেডিবিয়ার, তাও নতুন কোনো ডিজাইনের টেডিবিয়ার দেখলেই ওর কিনতে ইচ্ছে করে। আহান আর মেঘ একটা ড্রেসের শপে ঢুকতে যাচ্ছিল, তখনই মেঘের চোখ পড়ে এই পিঙ্ক কালারের টেডিবিয়ারটার উপর। টেডিবিয়ারটা দোকানের বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। মেঘ আহানের কাছে বায়না করে ও এটা কিনবে। আহানও আর অমত করেনি। আহানের সম্মতি পেয়ে মেঘ এক দৌড়ে এই দোকানে চলে এসেছে। আহান মেঘের পিছনে আসতেই যাচ্ছিল, তখনই ওর ফোনে একটা কল আসে আর ও ফোনটা রিসিভ করে এক সাইডে কথা বলতে চলে যায়। মেঘ টেডিবিয়ারটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে উল্টেপাল্টে দেখছিল। তখনই কেউ ওর হাত থেকে টেডিবিয়ারটা হেঁচকা টান দিয়ে ছো মেরে নিয়ে নিল। হঠাৎ এভাবে টেডিবিয়ারটা নেওয়ায় মেঘ হকচকিয়ে উঠল। টেডিবিয়ারটাকে নিয়েছে সেটা দেখতে পাশ ফিরে তাকাতেই মেঘ অবাক হয়ে গেল।
সাথে ওর চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে উঠল। বিড়বিড় করে বলল, এরা আবার এখানেও চলে এসেছে। এদের বলেই তো গেছিলাম, তাও আবার 4 বছর পর সামনে এসে কেন পুরনো ক্ষতগুলো তাজা করে দিচ্ছে। মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আবির আর জেরিন। জেরিনের হাতে মেঘের টেডিবিয়ারটা ধরে রেখেছে। ওর ঠোঁটের কোণে বাঁকা হাসি। গায়ে ওয়েস্টার্ন ড্রেস পরা, মাথার সব চুলগুলো কালার করা, চোখে লেন্স লাগানো, মুখে ভারী মেকআপ করা। এই মুহূর্তে জেরিনকে দেখে মনে হচ্ছে যেন চলতি ফিরতি মেকআপের দোকান। আবির জেরিনের পাশে দাঁড়িয়ে এক ধ্যানে শুধু মেঘকেই দেখছে। আশেপাশে কি হচ্ছে তাতে যেন তার বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ নেই। সে এই মুহূর্তে মেঘকে চোখ দিয়ে গিলে খাওয়ায় ব্যস্ত। জেরিন একটা শয়তানি হাসি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, এই টেডিটা আমারও খুব পছন্দ হয়েছে। এইটা আমার লাগবে, আর যদি পছন্দ না হতো তাও নিয়ে নিতাম। ছোটবেলা থেকেই তোর পছন্দের জিনিসগুলো কেড়ে নিতে আমার খুবই ভালো লাগে। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাই আমি। ছোটবেলা থেকেই তোর ফেভারিট ড্রেস, টয়, জুতা সব আমি নিয়ে নিতাম। বড় হওয়ার পর তোর থেকে আবিরকেও নিয়ে নিয়েছি, আর এখন এই পুতুলটাও নিয়ে নিব। জেরিনের কথা শুনে মেঘের খুব কষ্ট হচ্ছে। যে মেয়েটাকে ও এত ভালোবাসত সেই মেয়েটা সবসময় ওর বন্ধুত্বের সুযোগ নিত। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, তুই আমার থেকে আমার প্রিয় জিনিসগুলো কেড়ে নিতিস না, আমি তোকে নিজের ইচ্ছায় দিয়ে দিতাম। জানিসত ছোটবেলা থেকেই তুই আর দিশা ছাড়া আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না। তাই তুই আমার থেকে যখন যেটা চাইতিস আমি তোকে ভালোবেসেই দিয়ে দিতাম। আর বাকি রইল আবির ভাইয়ার কথা। আবির ভাইয়া কখনোই আমার প্রিয় তালিকার মধ্যে ছিল না। আর ভুলে যাস না চাচ্চু তোদের বিয়েটা আমার কথাতেই দিয়েছিল। আর তোর এই টেডিটা পছন্দ হলে তুই নিয়ে নে, এটা আমার লাগবে না। জেরিন রেগে গিয়ে বলল, তুই বললেও টেডিটা আমি নেব, না বললেও নেব। আর সবসময় এত ভালো মেয়ে হওয়ার নাটক করিস কিভাবে? ওই দিন আমার আর আবিরের বিয়েটা এমনিতেও হতো, আমাদের বিয়েটা কেউ আটকাতে পারত না। মাঝখান থেকে তুই মামুকে বিয়েতে রাজি হওয়ার কথাটা বলে সবার চোখে মহান হয়ে গেলি। তুই তো সবসময় সবার সামনে ভালো মেয়ে সেজে থাকার প্ল্যান করতিস, আর আমাকে সবার চোখে খারাপ বানিয়ে দিতিস। জেরিন রাগের চোটে কথাটা এত জোরেই বলেছে যে শপের কাস্টমার সহ সব স্টাফেরা ওদের দিকেই তাকিয়ে আছে। আবির এতক্ষণ মেঘের দিকে তাকিয়ে থাকলেও জেরিনের চেঁচিয়ে বলা কথায় ঘর থেকে বের হয়ে আসে। সবাই এভাবে ওদের দিকে তাকিয়ে আছে দেখে মেঘের ভীষণ লজ্জা আর অস্বস্তি লাগছে। ও নিজের মাথাটা নিচু করে ফেলল। এই মুহূর্তে মেঘের নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। মনের অজান্তেই চোখ দুটো নিঃশব্দে আহানকে খুঁজে যাচ্ছে। তখনই খুব পরিচিত একটা কণ্ঠস্বর মেঘের কানে ভেসে এলো। ওর ভালো বা মহান সাজার কোনো দরকার নেই মিসেস আবির রহমান। ওর মনটা এমনিতেই এঞ্জেলদের মতো, একদম স্নিগ্ধ সোষ্ঠ পবিত্র। উদ্ধৃতি চিহ্ন। মেঘ চট করে মাথা তুলে দরজার দিকে তাকাল। দেখল আহান ফোনটা প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে ভিতরে ঢুকছে। আবির আর জেরিনও ভ্রু কুঁচকে দরজার দিকে তাকাল, দেখল হুডি পরা একটা ছেলে ওদের দিকেই আসছে। ছেলেটার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আহান জেরিনের একদম সামনে এসে স্ট্রং হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আর ও আপনাকে সবার চোখে খারাপ বানাবে? হাউ ফানি, যে সবসময় আপনার করা ভুলগুলো দায়ভার ইচ্ছে করে নিজের মাথায় নিয়ে নিয়েছে। আপনার করা অন্যায়গুলোর জন্য সবার কাছে বকা শুনইছে, তবুও কখনো মুখ ফুটে কোনো অভিযোগ করেনি। সেই মেয়েটা কিভাবে আপনাকে সবার সামনে খারাপ বানাবে বলুন তো? আসলে কি জানেন, আপনি যেই পরিমাণ নোংরা মানসিকতার মানুষ তাতে আপনাকে খারাপ বানানোর সাধ্য ওর কেন কারোর। আপনার মধ্যে সবকিছুর কমতি থাকলেও ব্যাডনেসের কমতি একদমই নেই। আহানের কথায় জেরিন তেলে বেগুনে জ্বলে উঠল, জোরে চেঁচিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, হাউ ডেয়ার ইউ মিস্টার, আপনার সাহস তো কম না, আপনি আমাকে খারাপ মেয়ে বলছেন। আপনি জানেন আমি কে? আমি চাইলে এক্ষুনি আপনাকে মেরে হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে দিতে পারি। জেরিনের কথায় আহান হো হো করে হেসে দিল, এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে ওকে কেউ এই বছরের সেরা জোকসটা বলেছে। মেঘের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এই হাসির মানে আর কেউ না বুঝলেও ও ঠিকই বুঝেছে। মেঘ মনে মনে বলল, এই মেয়েটা কি আদৌ জানে ও কাকে কি বলছে? আহান খানকে ক্ষমতা দেখাচ্ছে, হাত পা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। আল্লাহ জানে ওর কি অবস্থা হবে। আহান হাসতে হাসতে বলল, রিয়েলি? আপনার এত ক্ষমতা যে আপনি আমার হাত পা ভেঙে দিবেন? ওহ মাই গড, আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। ওদের এভাবে জোরে জোরে কথা বলতে শুনে একজন স্টাফ এগিয়ে এসে জেরিনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এনি প্রবলেম ম্যাম? জেরিন চেঁচিয়ে বলল,
হ্যাঁ বিগ প্রবলেম। কোথায় থাকেন আপনারা? আপনাদের শপে এইসব থার্ড ক্লাস লোকেরা ঢোকে কিভাবে? আহানকে হাতের ইশারায় দেখিয়ে বলল, এই লোকটা কখন থেকে আমাকে যা নয় তাই বলে অপমান করছে। এনাকে প্লিজ এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করুন। স্টাফটা মার্জিত ভঙ্গিতে বলল, প্লিজ ম্যাম এত জোরে কথা বলবেন না, এতে আমাদের অন্য কাস্টমারদের সমস্যা হবে। তারপর আহানের দিকে তাকিয়ে বলল, স্যার কি সমস্যা হচ্ছে আমাকে বলুন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আহান জেরিনের হাতে থাকা টেডিবিয়ারটাকে দেখিয়ে বলল, আচ্ছা, আপনাদের কাছে এরকম সেইম ডিজাইনের কয়টা টেডি আছে? ছেলেটা একটু ভেবে বলল, এরকম সেইম ডিজাইনের দেখতে আরও 4টা আছে স্যার। ম্যামের হাতের টানিয়ে টোটাল 5টা। ওকে একটা কাজ করুন, এই 5টা টেডির বিল আমার নামে বানাবেন। ওই 4টা ভালো করে প্যাকিং করে আমাকে দিন। জেরিনের হাতে থাকা টেডিটাকে দেখিয়ে বলল, আর এইটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। উদ্ধৃতি চিহ্ন। আহানের কথায় মেঘ, জেরিন, আবির ভীষণ অবাক হল। ছেলেটার মুখ দেখেও মনে হচ্ছে ও নিজেও বেশ অবাক হয়েছে। হবে নাই বা কেন, কখনো কারো এইরকম আজগুবি আবদার শোনেনি। টাকা দিয়ে জিনিস কিনে সেটা যে কেউ পুড়িয়ে ফেলেতে বলতে পারে এটা আগে ওর জানা ছিল না। ছেলেটা জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, বাট ওটা পুড়িয়ে কেন ফেলব স্যার? ওটা মনে হয় এই ম্যামের জেরিনকে দেখিয়ে খুব পছন্দ হয়েছে। আপনার যদি ওটা না লাগে তাহলে ওটা এই ম্যাম দিয়ে দেই। জেরিন ওর হাতে থাকা টেডিটা ফ্লোরে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে আবিরের কাছে গিয়ে ওর এক হাত আঁকড়ে ধরে ন্যাকামো করে বলল, হাবি দেখো না, ওই ছেলেটা বলছে আমার পছন্দের টেডিটা নিয়ে নিবে। তুমি ওইগুলো আমাকে কিনে দাও না প্লিজ। এই ডিজাইনের সব টেডিগুলো আমার এক্ষুনি লাগবে। আবির জেরিনের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আমি এই টেডিগুলোর ডাবল দাম দিব। আপনি এইগুলোর বিল আমার নামে করুন। আহান বলল, দেখুন আপনারা এইগুলোর প্রাইস যা চান আমি তাই দিব, তবুও এইগুলো আমারই চাই। ওদের কথা শুনে ছেলেটা পড়ে গেল মহা বিপদে। কার কথা শুনবে কিছুই বুঝতে পারছে না। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে চলে যেতে। বেচারার মুখটা একদম কাদো কাদো হয়ে গেছে। ও জীবনেও কাউকে টেডিবিয়ার কেনা নিয়ে লড়াই করতে দেখেনি, তাও আবার এত বড় বড় ছেলে মেয়েদের। বেচারা কি করবে বুঝতে না পেরে দৌড়ে ম্যানেজারকে ডাকতে চলে গেল। ছেলেটার এরকম অবস্থা দেখে মেঘের পেট ফেটে হাসি আসছে। এটা ওর সবসময়ের অভ্যাস, সিরিয়াস মোমেন্টে ফিক করে হেসে দেওয়া। কিছু সময়ের মধ্যেই সেই ছেলেটা একজন মাঝবয়সী লোককে সাথে নিয়ে হাজির হল। লোকটি অনুনয়ের স্বরে বলল, স্যার আপনাদের সমস্যাটা আমি শুনেছি, কিন্তু আপনারা এভাবে যদি বলেন তাহলে কিভাবে হবে? তার থেকে আপনারা একটা কাজ করুন, আপনারা দুজনেই আপাতত দুটো দুটো 4টা টেডি নিয়ে নিন, আর বাকিগুলো আমি আপনাদের কালকের মধ্যে অর্ডার দিয়ে এনে দিব। স্যার আপনাদের সমস্যাটা আমি শুনেছি, কিন্তু আপনারা যদি এভাবে বলেন তাহলে কিভাবে হবে? তার থেকে আপনারা একটা কাজ করুন, আপনারা দুজনেই আপাতত দুটো দুটো 4টা টেডি নিয়ে নিন, আর বাকিগুলো আমি আপনাদের কালকের মধ্যে অর্ডার দিয়ে এনে দিব। আহান রাগী কণ্ঠে বলল, যা বলেছি চুপচাপ তাই করুন। আমি যখন একবার বলেছি ওইগুলো আমি নিব তার মানে ওইগুলো আমিই নিব, অ্যাট এনি কস্ট। আহানের কথায় ম্যানেজার বেশ অনেকটা রেগে গেল। আহানকে উদ্দেশ্য করে ঝাড়ি মেরে বলল, আজব পাবলিক তো আপনি, সামান্য টেডিবিয়ারের জন্য এভাবে বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছেন। তাও আবার কি অদ্ভুত আবদার, একটা টেডি পুড়িয়ে ফেলতে হবে। এরকম আবদার কেউ করে? এতক্ষণ থেকে আপনাদের অনেক চেঁচামেচি সহ্য করেছি, আর না, আপনাদের কারো কাছেই আমি কোনো প্রোডাক্ট বেচব না। আপনারা এক্ষুনি ভালোয় ভালোয় এই শপটা থেকে বের হয়ে যান, নয়তো পুলিশ ডেকে জেলে ঢুকিয়ে দিল। আহানের সাথে এভাবে রুঢ়লি কথা বলায় জেরিন আর আবির মনে মনে বেশ খুশি হল। মেঘ পুলাশের নাম শুনে বেশ অনেকটা ঘাবড়ে গেল। ও আহানের কাছে গিয়ে আহানের এক হাত আঁকড়ে ধরে মিনমিন করে বলল, এখান থেকে চলুন প্লিজ, আমার টেডি লাগবে না। বাসায় অনেকগুলো আছে, সেগুলোই আমার কোনো কাজে লাগে না, আর নতুন করে কতগুলো কিনে কি করব? প্লিজ চলুন, আমার খুব ভয় লাগছে। আহান মেঘের দিকে তাকালো, দেখল ভয়ে মেঘের চোখ মুখ একদম শুকিয়ে গেছে। যে হাত দিয়ে আহানের বাহু ধরে রেখেছে সেই হাতটাও মৃদু কাঁপছে। মেঘকে এতটা ভয় পেতে দেখে আহানের রাগটা আরও বেশি বেড়ে গেল। ও মেঘের হাতটা নিজের বাহু থেকে আলতো করে ছাড়িয়ে দিয়ে একদম ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়াল। তারপর নিজের হুডিটা একটু উপরে তুলে মুখের মাস্কটা সরিয়ে ফেলল। হুডিটা এমনভাবে সরিয়েছই যেন ম্যানেজার ছাড়া আর কেউই ওকে দেখতে না পায়। ম্যানেজার আহানের চেহারা দেখার সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল।
মুহূর্তেই ওনার চেহারা থেকে সব বিরক্তি, রাগ উড়ে গিয়ে চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। ম্যানেজারের হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওনার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে উনি আহানকে এখানে দেখে কতটা অবাক হয়েছে। ম্যানেজারকে এভাবে কাঁপাকাঁপি করতে দেখে আবির আর জেরিন অনেকটা অবাক হয়ে গেল। মেঘও বেশ অবাক হল। যেই লোক একটু আগে ওদের পুলিশে দেওয়ার জন্য ভয় দেখাচ্ছিল, সে এখন নিজেই ভয় কাঁপছে। আহান নিজের রাগে লাল হয়ে যাওয়া তীক্ষ্ণ চোখ দুটো একবার ম্যানেজারের দিকে নিক্ষেপ করল, তারপর আবার মুখে মাস্কটা পরে মাথার হুডিটা টেনে দিয়ে রুক্ষ স্বরে বলল, আমি কি করব আর কি করব না, তার কৈফিয়ত আমি কাউকে দেই না। কিন্তু আপনি যেহেতু আমার বয়সে বড়, তাই আপনার একটা কনফিউশন ক্লিয়ার করতেই পারি। আসলে ওই পুতুলটা এই নোংরা মেয়েটা জেরিনকে দেখিয়ে ছুঁয়েছে, তাই এই পুতুলটা একদম নোংরা আর অপবিয়ে হয়ে গেছে। আর আমি চাই না আমার পরীর মেঘের দিকে তাকিয়ে কাছে কোনো নোংরা বা অপবিয়ে জিনিস থাকুক। তাই ওটাকে পুড়িয়ে ফেলতে বলেছি। আই হোপ সবটাই বুঝতে পেরেছেন। এবার চুপচাপ গিয়ে যেটা বলেছি সেটা করুন, না হলে আপনাদের সাথে ঠিক কি হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। উদ্ধৃতি চিহ্ন। ম্যানেজারটা ভয়ার্ত গলায় বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি এটা আপনি। আর আপনি কোনো চিন্তা করবেন না, যেভাবে আপনি বলেছেন আমরা ঠিক সেভাবেই করব। আমি নিজে গিয়ে এগুলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসব। সরি অনস এগেইন স্যার। আহান বলল, ইটস ওকে, আপনাকে এসব পৌঁছে দিতে হবে না। আমি আমার একজন গার্ডকে বলে রাখব, ও এসে নিয়ে যাবে। ম্যানেজার, ওকে স্যার বলে এক প্রকার দৌড়ে চলে গেল। আবির আর জেরিন ওনাকে অনেকবার পিছন থেকে ডাকল, কিন্তু উনি একটুর জন্যও পিছনে ফিরলেন না। জেরিন আর আবির অবাক হয়ে লোকটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আহান মেঘের দিকে তাকিয়ে বলল, চলো এবার যাওয়া যাক, আমাদের আরও অনেক কেনাকাটা বাকি আছে। তাড়াতাড়ি চলো। মেঘ সম্মতি সূচক মাথা নাড়িয়ে আহানের সাথেই হাঁটা দিল। তখনই জেরিন পিছন থেকে মেঘকে উদ্দেশ্য করে বলল, বয়ফ্রেন্ড নিয়ে রাতের বেলা বাইরে ঘুরে বেড়াচ্ছিস? ছোট মামু মেঘের বাবা সেটা জানে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি ছোট মামুকে ফোন করে বলে দেই তার আদরের ছোট্ট মেয়ে এত রাতে বাইরে ছেলে নিয়ে ঘুরছে, তাহলে তোর আর এই ছেলের কি অবস্থা হবে একবার ভেবে দেখ। উদ্ধৃতি চিহ্ন। জেরিনের কথায় আহান আর মেঘ দুজনেই দাঁড়িয়ে গেল। আহান জেরিনের দিকে একটু এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, ও মাই গড, মিসেস রহমান, আমি তো আবারও ভয় পেয়ে গেলাম। আপনি আমার মতো একটা বাচ্চা ছেলেকে বারবার এইভাবে ভয় দেখাচ্ছেন? এটা কিন্তু ঠিক না। এন্ড বাই দা ওয়ে, ওর বাবাকে শুধু মা এইটুকু কেন বলবেন? তার থেকে ভালো এইটা বলবেন, মেঘকে আপনি একটা ছেলের সাথে হোটেলে দেখেছেন আর সাথে কয়েকটা পিক এডিট করে নিয়ে যাবেন, যেমনটা আপনি 4 বছর আগে করেছিলেন। এসব বিষয়ে তো আপনি আগে থেকেই এক্সপার্ট। আচ্ছা, আপনার কাছে মেঘের বাবার সেলফ ফোন নম্বর আছে নাকি আমার থেকে নিবেন? আহানের ব্যঙ্গাত্মক কথা শুনে জেরিন বেশ রেগে গেল, কিন্তু আহানের কথার ওরে কি বলবে সেটা খুঁজে পেল না। মেঘ শুধু অবাক হয়ে আহানকেই দেখছে। আহানকে এত কনফিডেন্টলি কথা বলতে দেখে জেরিন ভাবল এখান থেকে চলে যাওয়াই ওর জন্যে ভালো, না হলে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। তাই ও তাড়াহুড়ো করে যাওয়ার জন্য পা বাড়াতেই আহান ওকে ল্যাং মারল, সাথে সাথে জেরিন মুখ থুবড়ে উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। মেঘ চমকে উঠে দুহাত নিয়ে নিজের মুখের উপর রাখল। এমন কিছু হবে ও ভাবতেই পারেনি। শপের অন্যান্য কাস্টমারেরা হা হা করে হেসে দিল। আবির লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আহান একটা বাঁকা হাসি দিয়ে হাঁটু গেড়ে জেরিনের সামনে বসে ওকে লো ভয়েজে বলল, এতক্ষণ বেশি ওড়াউড়ি করছিলি তো, তাই তোকে তোর জায়গাটা বুঝিয়ে দিলাম। ভবিষ্যতে যদি তোর জন্য আমার পিচ্ছি পরিটা একটুও কষ্ট পায়, তাহলে তোর এমন অবস্থা করব নিজেকেও নিজে আয়নায় দেখে আতকে উঠবি। তোকে এতদিন বাঁচিয়ে কেন রেখেছি জানিস? কারণ তোর একটা ভুলের জন্য আমি আমার 6 বছর আগে হারিয়ে যাওয়া পরিটাকে 4 বছর আগে ফিরে পেয়েছি। তাই বলে এটা ভাবিস না বারবার একই ভুল করে পার পেয়ে যাবি। আর কোনো দিন যদি আমার জানের কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করিস তাহলে তোর কি অবস্থা করব জাস্ট ভাবতেও পারবি না। আর আজকের কথা অন্যায়টা তুলে রাখলাম, সুদে আসলে ফেরত দিব। আহানের কথা শুনে ভয়ে জেরিনের কলিজা কেঁপে উঠল। যেই ছেলে এতক্ষণ আপনি আপনি করে কথা বলছিল সে সেকেন্ডের মধ্যে নিজের রূপ পাল্টে একদম আপনি থেকে সোজা তুইতে চলে গেল। কে এই ছেলেটা? মেঘের সাথে এর কিসের সম্পর্ক? জেরিনের মাথায় শুধু এই সবই ঘুরপাক খাচ্ছে। আহান সোজা হয়ে দাঁড়িয়ে মেঘের এক হাত চেপে ধরে সব থেকে বেরিয়ে গেল।
মেঘ কিছু একটা ভাবতে ভাবতে আনমনেই হাঁটছিল। আহান দেখল মেঘ কপাল কুঁচকে কিছু একটা ভাবছে। ও একটু গলা খাকারি দিয়ে মেঘকে জিজ্ঞেস করল, কি এত ভাবছেন ম্যাম? মেঘ আনমনেই বলল, ভাবছি জেরিনের বেবিটা কোথায়? সেদিন রেস্টুরেন্টে ওদের সাথে কোনো বেবি দেখলাম না, আর আজও দেখলাম না। আহান স্বাভাবিকভাবেই বলল, এরভর্ষণ করিয়ে ফেলেছে। কথাটা কানে যেতেই মেঘের পৃথিবী উল্টে গেল। ওর মনে হচ্ছে ও ভুল শুনেছে। ওর মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে আসল, কি হুমম, তোমরা এখানে আসার কিছু দিন পরেই জেরিন চুপি চুপি হসপিটালে গিয়ে বেবিটা এরভর্ষণ করিয়ে এসেছে। পরে যখন সবাই জানতে পেরে ওকে প্রশ্ন করেছিল ও এটা কেন করল, তখন ও সবাইকে বলে এত তাড়াতাড়ি বাচ্চা নিলে ওর ফিগার খারাপ হয়ে যাবে, তাই ও বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। আবিরও এই বিষয় কিছুই জানত না। যেদিন সবটা জানতে পারল তার 2 দিন পরই ও কানাডা চলে গিয়েছিল। গত মাসেই ফিরেছে। উদ্ধৃতি চিহ্ন। মেঘের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে খুব সাবধানে সেটা মুছেও ফেলল, কিন্তু আহানের চোখে ঠিকই পড়েছে। মেঘ ভেজা গলায় বলল, ছি হো, এতটা নিচে নেমে গেছে। একটা বাচ্চা, যে কিনা পৃথিবীর আলো অবধি দেখেনি, ও সেই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলেছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে পারে? জানোয়ার একটা। কথাটা বলতে বলতে মেঘের চোখ দুটো আবার ভিজে এলো। ও চোখের পানিটা মুছে আহানকে জিজ্ঞেস করল, আচ্ছা, এসব আপনি কিভাবে জানলেন? কবে জানলেন? আর আমাকে এত দিন জানাননি কেন? মাম্মাম বাবাই জানে এসব? আমি অনেক আগে থেকেই জানতাম মেঘ, যখন এই কাহিনী ঘটেছে তখন থেকেই। আর শুধু মামনি পাপা না, আমরা সবাই এই ঘটনা জানতাম। তোমাকে জানাইনি কারণ তুমি তখন অনেক পিচ্ছি ছিলে। অলরেডি তোমার উপর দিয়ে অনেক ঝড় গেছিল। ডাক্তার বলেছিল তোমাকে আর যেন অতিরিক্ত মানসিক চাপ দেওয়া না হয়, তাই তোমাকে কেউ কিছু বলেনি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু কিছু স্বার্থপর মানুষের জন্য চোখের পানি ফেলার কোনো মানেই হয় না। এই মানুষগুলো একদম ডাস্টবিনের ময়লার মতো হয়, যার জীবনেই ঢোকে তার জীবনটাকেই নষ্ট করে ফেলে। দুজনেই বেশ অনেকক্ষণ চুপ রইল। তারপর হঠাৎই মেঘের মনে পড়ল ওরা শপিংয়ে কেন এসেছে সেটাই তো জিজ্ঞেস করা হয়নি। মেঘ বলল, আমরা হঠাৎ সবাই মিলে শপিংয়ে কেন এসেছি? এমন তো তখনই হয় যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়। আহান চেহারায় একটু বিরক্তি ভাব ফুটিয়ে বলল, আরে তোমার ওই চাচাতো ভাই ইফাত নাকি নাম? কয়েকদিন পর ওর বিয়ে না, সেই উপলক্ষে শপিং করা হচ্ছে। তোমরা সবাই সেখানে কি ড্রেস পরবে, কি জুয়েলারি পরবে, পাত্রীকে কি কি দেওয়া হবে সেই সব? মেঘ নিজের মুখটা গোল করে বলল, ও ও ও। ভার্সিটির মাঠের একপাশে বসে আছে দিশা, মেঘ, সারিকা, সাইফা। রিজা আজকে ভার্সিটিতে আসেনি। ওদের ক্লাস শুরু হতে আরও অনেক দেরি আছে। তাই মাঠে বসে বসে 4 জন খাতার কাগজ ছিঁড়ে নৌকা বানাচ্ছে। 4 জনই এমনভাবে মনোযোগী হয়ে কাজটা করছে যেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় হয়ে গেলেও ওরা কিছু টের পাবে না। অলরেডি 40টার মতো নৌকা বানিয়েও ফেলেছে। হঠাৎ সা করে 2টা বাইক ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করল। বাইক দুটো এত স্পিডে আসায় মেঘদের কাগজের নৌকাগুলো সব বাতাসে উড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে গেল। আচমকা এমনটা হওয়ায় মেঘ, দিশা, সারিকা, সাইফা হতবম্ব হয়ে গেল। ওরা 4 জনই রাগী মুড নিয়ে ঘাড় ঘুরিয়ে যেখানে বাইক দুটো থেমেছে সেদিকে তাকাল। বাইক থামতেই হেলমেট খুলে বাইক থেকে নামল আহির আর মিহির। দুজনের পরনেই ব্ল্যাক জিন্স, সাদা টি শার্ট, সাথে ব্ল্যাক লেদারের জ্যাকেট। চুলগুলো স্পাইক করা, দুজনের পিঠেই গিটার ঝুলানো, টি শার্টের সাথে সানগ্লাসটা ঝুলিয়ে রেখেছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা দুজন টুইনস। ভার্সিটির অনেক মেয়েরা হা করে ওদের দিকেই তাকিয়ে আছে। ওরা বাইক থেকে নামতেই ওদের বন্ধুরা এসে ওদের ঘিরে ধরল। সাইফার আগে গোজগোজ করতে করতে বলল, এদের দেখে কে বলবে এরা ভার্সিটিতে এসেছে? এমনভাবে সেজে এসেছে যেন লেখাপড়া করতে না কনসার্ট করতে এসেছে। যে সব, এদের ভাব দেখলে মনে হয় এক বাটি পানিতে ডুবে মরে যাই। আর মেয়েগুলোকে দেখো এমনভাবে হা করে তাকিয়ে আছে যেন জীবনে কোনো দিন ছেলে দেখেইনি। ওরে বইন, নিজেদের মুখটা একটু বন্ধ কর, না হলে তো মুখে মশা ঢুকে যাবে। ওদের ভাব নেওয়া আমি বের করছি। বলেই মেঘ বসা থেকে উঠে গিয়ে মিহির আর আহিরের সামনে দাঁড়াল। ওরা দুজন এতক্ষণ ওদের বন্ধুদের সাথে কথা বলছিল। মেঘকে এভাবে ওদের সামনে এসে দাঁড়াতে দেখে দুজনেই ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকাল। আহির বলল, কিরে এভাবে ফুলে বেলুন হয়ে আছিস কেন? মেঘ দাঁতে দাঁত চেপে বলল,
তোমরা আমাদের এত কষ্ট করে বানানো নৌকাগুলোকে উড়িয়ে পানিতে কেন ফেলে দিলে? আহির কনফিউজড হয়ে বলল, যাহ বাবা, আমরা আবার কখন নৌকা উড়িয়ে পানিতে ফেলে দিলাম? মিহির, কখনো শুনেছিস কাঠের নৌকা উড়িয়ে পানিতে ফেলা যায়? মিহির মেঘকে উদ্দেশ্য করে বলল, তুই কাঠ মিস্ত্রির কাজ কবে থেকে শুরু করলি রে? আমাদের বলিসনি তো। মেঘ চেঁচিয়ে বলল, একদম বাজে বকবে না। তোমরা আমাদের কাগজে তৈরি নৌকাগুলো উড়িয়ে পুকুরে ফেলে দিয়েছ। জানো কত কষ্ট করে উইগুলো বানিয়েছি? মেঘের কথা শুনে আহির মিহির হা হা করে হেসে দিল। সাথে ওদের বন্ধুরাও মুখ টিপে হাসছে। মিহির হাসতে হাসতে বলল, এত বড় মেয়ে কাগজ দিয়ে নৌকা বানিয়েছে, ভাবা যায়। ওহ গড, কেউ আমাকে একটা কচু গাছ এনে দে, আমি সেটায় ঝুলে পড়ি। আহির এসে এক হাত মেঘের কাঁধে রেখে বলল, নৌকাগুলো নিশ্চয়ই পানিতে ভাসানোর জন্যই বানিয়েছিলি। যেটা তোরা পরে করতি সেটা আমরা আগে করে দিয়েছি। পরে একটা একটা করে কষ্ট করে নৌকাগুলো তোদের পানিতে ভাসাতে হতো, এতে তোদের শক্তি আর সময় দুটোই নষ্ট হতো। এখন তোদের কাজটা আমরা সহজ করে দিয়েছি। এবার চুপচাপ ক্লাসে চলে যা। মেঘ ওর কাঁধ থেকে আহিরের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে হন হন করে সেখান থেকে চলে গেল। মিহির অবাক গলায় বলল, এটা কি হলো? ও কিছু না বলেই চলে গেল। আজকে সূর্যটা কোন দিক থেকে উঠল বলতো? প্রত্যেক দিন সূর্য যে দিক থেকে উঠে আজও সেদিকে থেকেই উঠেছে। উদ্ধৃতি চিহ্ন। মেঘের কথা শুনে ওরা সবাই মেঘের দিকে তাকাল। দেখল মেঘ আর দিশা দুজন দুহাতে দুইটা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আহির আর মিহির চোখ ছোট ছোট করে ওদের দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওরা কি করতে চাইছে। মেঘ আর দিশা আহির মিহিরের সামনে এসে বোতলের সব পানি ওদের মাথায় ঢেলে দিল। ঘটনার আকস্মিকতায় সবার চোখ বড় বড় হয়ে গেল। মিহির আর আহির জোরে একটা চিৎকার দিল। মিহির বলল, ইউ ইডিয়েট, এটা কি করলি? মেঘ মিহিরের বুকে ঝুলানো সানগ্লাসটা নিয়ে নিজের চোখে দিয়ে বলল, তোদের কাজটা সহজ করে দিলাম। দেখ, তোরা বাড়িতে গিয়ে এমনিতেও শাওয়ার নিতি। যেটা তোরা একটু পর করতি সেটা আমি এখন করলাম। তেদের বাড়িতে গিয়ে কত কষ্ট করই শাওয়ার নিতে হতো, আমি তোদের কষ্টটা একটু কমিয়ে দিলাম আর কি। অসহায় বাচ্চাদের মতো মুখ করে মীরা রহমানের দিকে তাকিয়ে আছে মেঘ। কিন্তু তাতে মীরা রহমানের কোনো হেলদোল নেই। উনি ওনার মতো করে একে একে লেহেঙ্গা, জুতা, ফুলের জুয়েলারি শপিং ব্যাগ থেকে বের করে খাটের উপরে মেঘের সামনে রাখছেন। মীরা রহমান ব্যস্ত ভঙ্গিতে বললেন, মুখ ফুলিয়ে বসে না থেকে তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নাও, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মেঘ গাল ফুলিয়ে বলল, মাম্মাম, আমি ওখানে যাব না প্লিজ। তোমারা যাও, আমার ইচ্ছে করছে না ওখানে যেতে। ওখানে গেলেই দেখবে জেরিন আমার পিছনে উঠে পড়ে লেগেছে। ও আমাকে অপমান করার একটা চান্সও ছাড়বে না। সেটা আমি জানি। শুধু জেরিন নয়, ওখানের অনেকেই আছে যারা তোমাকে কথা শোনাবে, অপমান করার চেষ্টা করবে। কিন্তু তাও আমাদের ওখানে যেতেই হবে মেঘ। তোমার মেজো চাচ্চু নিজে এসে আমাদের ইনভাইট করে গেছে। তোমার বড় চাচ্চুও অনেকবার ফোন করেছে। এবার আমরা যদি না যাই তাহলে ওনাদের অপমান করা হবে। মেঘ মাথাটা নিচু করে বলল, তোমরা তো সবাই যাচ্ছ, আমি একা না গেলে কি হবে? এত কথা বলার সময় আমার নেই। প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নেও, যখন একবার বলেছি তোমাকে যেতে হবে মানে যেতেই হবে। কথাটা বলেই মীরা রহমান তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেলেন। মেঘ কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে লেহেঙ্গা আর হিজাব হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজকে মেঘের কাজী নিফাদের হলুদ সন্ধ্যা। সেখানে মেঘদের সবাইকে ইনভাইট করা হয়েছে। মিহির প্রথমে ওখানে যেতে চাইছিল না, কিন্তু মীরা রহমান অনেক বোঝানোর পর যেতে রাজি হয়েছে। এই 4 বছরের মধ্যে মেঘের মেজো চাচি আর চাচা ছাড়া ওর দাদু বাড়ির কারো সাথে ওদের যোগাযোগ ছিল না। তাই মেঘের চাচ্চুরা বিয়ের সুতোয় ওদের ইনভাইট করে নিজেদের সম্পর্কটা আবার আগের মতো ঠিক করতে চাইছে। এই বিয়েতে প্রথমে আজম রহমান যেতে চাইছিলেন না, কিন্তু ভাইদের রিকোয়েস্টের জন্য বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। যতই হোক বড় ভাইদের কথা তো আর অমান্য করতে পারেন না। বিয়েটা ঢাকাতেই হচ্ছে। এখানে আবিরের বাবার একটা ফার্মহাউস আছে, বিয়ের আচার অনুষ্ঠান সব সেই বাড়িতেই হবে। মেঘের দাদু বাড়ির সব আত্মীয় স্বজনেরা সেখানেই আছেন। মেঘ ওয়াশরুম থেকে রেডি হয়ে বের হয়ে দেখে আহান ওর বেডের উপর বসে বসে ফোন টিপছে। মেঘ আহানের দিকে ভালো করে তাকালো। আহান হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পাজামা আর পাঞ্জাবির উপরে সাদা রঙের কটি পরেছে। ফর্সা জিম করা বডিতে হলুদ পাগগাবিটা বেশ মানিয়েছে। বাম হাতে কালো রঙের একটা ব্যান্ডেড ওয়াচ। সিল্কি চুলগুলো কপালের উপরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে।
মেঘ হা করে আহানের দিকে তাকিয়ে আছে। আহানের থেকে চোখই সরাতে পারছে না। ঘোর লাগা দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এই লোকটা এত সুন্দর কেন? ছেলেদের এত সুন্দর হতে নেই, তা কি এই লোকটা জানে না? আহান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখল মেঘ হা করে ওর দিকেই তাকিয়ে আছে। মেঘ একটা সলিড লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গাটার নিচের স্কার্টটা কাঁচা হলুদ কালারের, টপসটা সাদা কালারের, সাথে হলুদ কালারের লংকটি। মাথায় সাদা জরজেট হিজাব। চেহারায় কোনো রকম মেকআপ নেই, তাতেও মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের লেহেঙ্গাটা সেদিন আহানি পছন্দ করে কিনে দিয়েছিল, নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে। মেঘ প্রথমে ভেবেছিল আহানের পছন্দ করা কিছু কিনবে না, কিন্তু লেহেঙ্গাটা ওরও বেশ পছন্দ হয়েছিল, তাই আর অমত করেনি। আহান এক পা করে মেঘের দিকে এগিয়ে এসে নিজের এক হাত মেঘের কোমরে রাখল, তারপর একটানে মেঘকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার মতো একটা নিষ্পাপ বাচ্চা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ? এটা কি ঠিক মায়াপরি? এরপর আমি যদি নিয়েকে কন্ট্রোল করতে না পেরে তোমার সাথে ভুলভাল কিছু করে ফেলি তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। আহানের কথা কানে আসতেই মেঘের ঘোর কেটে গেল। ও ছিটকে আহানের থেকে দূরে সরে গেল। ওর হার্ট জোরে জোরে বিট করছে, মনে হচ্ছে এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এতক্ষণ কি করছিল সেটা ভাবতেই লজ্জায় মাথা নিচু করে ফেলল মেঘ। মনে মনে বলল, ছি মেঘ, তুই এতটা নিলজ্জ কবে থেকে হলি? শেষ পর্যন্ত ওই অ্যাটিটিউডের দোকানটার দিকে এভাবে হা করে তাকিয়েছিলি? ছি, এই লোকটা মনে মনে কি ভাবছে? মেঘ নিচের দিকে চেয়ে হাতের আঙুল কোচলাচ্ছে। মেঘকে এভাবে লজ্জা পেতে দেখে আহানের বেশ মজা লাগছে। ভাবল মেঘকে আরেকটু লজ্জা দেওয়া যাক, তাই মেঘের আরেকটু কাছে গিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে আহান বলল, এটা তুমি কি করলে মায়াপরি? আমার দিকে এভাবে তাকিয়ে থেকে দিলে তো আমাকে নজর লাগিয়ে। এইবার আমার কি হবে? আহানের কথা শুনে মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকাল, আর দাঁত কটমট করে মনে মনে বলল, এর মতো এও বড় রাম ছাগলকে নাকি আমি নজর দিব? ভাবা যায়, আর এমন ভাবে বলছে আমার কি হবে, যেন মনে হচ্ছে আমি ওনার ইজ্জত নেওয়ার চেষ্টা করছি। হায় আল্লাহ, এক বাটি পানি দেও, হয় আমি ডুবে মরি, না হলে এইটারে চুবাইয়া মারি। মেঘ রাগে ফোঁস ফোঁস করতে করতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ফুলের গহনাগুলো এক এক করে পড়তে লাগল। রাগে মেঘের নাকের ডগা লাল হয়ে গেছে। মেঘ আয়নায় দেখতে পেল আহান ওর দিকেই একধানে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ও এক পলক তাকিয়েই আবার নিজের কাজে মনোযোগ দিল। মেঘ হালকা একটু মেকআপ করল, ঠোঁটে পাউডার পিঙ্ক কালারের লিপস্টিক দিল, চোখের নিচে চিকন করে কালো কাজল দিল। মেঘ যতক্ষণ ধরে সেজেছে ততক্ষণই আহান নিষ্পলক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল। সাজ কমপ্লিট করে মেঘ আহানের সাইড কাটিয়ে আসতে নিলেই আহান খপ করে মেঘের হাতটা ধরে ফেলে। তারপর মেঘকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেও মেঘের পিছনে দাঁড়ায়। এরপর পাগগাবির পকেটে হাত ঢুকিয়ে একটা বক্স বের করে। মেঘ ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করছে আহান অ্যাকচুয়ালি কি করতে চাইছে। আহান বক্সটা থেকে একটা গোল্ড চেইন বের করে মেঘের গলায় পরিয়ে দিল। মেঘ হাত দিয়ে চেইনটা ধরে দেখতে লাগল। চেইনটায় একটা লাভ শেপের লকেট আছে। লোকেটার মধ্যে এ লেখা। মেঘ তড়িঘড়ি করে চেইনটা খুলতে খুলতে বলল, আমি এটা পরব না। আহান মেঘের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, খবরদার মেঘ, একদম এটা খোলার চেষ্টা করবে না। মেঘ নিজের হাত আহানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, দেখুন এটা এ লেখা, আমি এটা কিছুতেই পড়তে পারব না। কেন? মেঘ ক্ষেপে গিয়েই বলল, আজব তো, আমার নাম মেঘ না, তাহলে আমি এ অক্ষরওয়ালা লকেট চেইন কেন পরব? আহান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি দিয়েছি তাই পরবে। দেখুন, এটা যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে সবার কাছে জবাবদিহি করতে হবে। সবাই আমাকে খারাপ ভাববে। আর এটা কার নামের লকেট? উদ্ধৃতি চিহ্ন। তোমাকে কতবার বলবো যে কে কি ভাবল বা বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর তোমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না, কারণ এটা আমার নামের লকেট। এটা সবসময় পরে থাকবে, কখনো খোলার চেষ্টাও করবে না। অদ্ভুত তো, আমি আপনার নামের লকেট কোন দুঃখে পরব? আহান মেঘের হাত দুটো আলতো করে পিছনে নিয়ে মুচড়ে ধরে মেঘকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আহানের উষ্ণ নিঃশ্বাস মেঘের চোখে মুখে আচড়ে পড়ছে। মেঘ চোখ মুখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহান মেঘের কানের কাছে এসে লো ভয়ে যে বলল, মেঘপরি, তুমি সত্যিই কি এতটাই অবুঝ যে এটাও জানো না তুমি আমার নামের লকেট কেন গলায় পরবে? কোনো ব্যাপার না, এখন থেকে জানবে।
যেই ভয়ঙ্কর আগুনে আমি 6টা বছর ধরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত পুড়েছি, সেই একই আগুনে আমি তোমাকেও পোড়ব। তুমি ঠিক একদিন বুঝতে পারবে কতটা যন্ত্রণা নিয়ে আমি এতগুলো বছর বেঁচেছিলাম। আহানের কথাগুলো মেঘের মনের গভীরে গিয়ে কোথাও একটা সুপ্ত অনৃভূতি তৈরি করছে। শিরদাঁড়া দিয়ে একটা একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে যাচ্ছে। মনের মধ্যে কেমন একটা অজানা অনুভূতি কাজ করছে। মেঘের ভাবনার মধ্যেই হঠাৎ আহান মেঘের হাতটা জোরে চেপে ধরল। মেঘ ব্যথা কুকিয়ে উঠল। আহান তীক্ষ্ণ কণ্ঠে বলল, ইউ নো মেঘ, আমি তোমাকে কখনো হার্ট করতে চাই না। একটা ফুলের টোকাও কখনো দিতে চাই না তোমার গায়ে। তাই প্লিজ কখনো এমন কোনো কাজ করবে না যাতে আমি তোমাকে হার্ট করতে বাধ্য হই। আর আমার অনুমতি ছাড়া যদি কখনো এই লকেটটা খোলার চেষ্টাও করেছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই লকেটটা তোমাকে সবসময় মনে করিয়ে দিবে তোমার জীবনের সাথে আহান নামের একজনের খুব গভীরভাবে অস্তিত্ব মিশে আছে। দিশাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের গাড়ি। গাড়িটার ভিতরে বসে আছে অভি, আহান আর মেঘ। আহান ড্রাইভিং সিটে বসে ফোন টিপছে। অভি ওর পাশে বসে ফোনে গেমস খেলছে। আর মেঘ পিছনে বর্ষে বসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। অভি গেমস খেলার মাঝে মাঝে চিল্লিয়ে বলে উঠছে, এই ধর ধর এটাকে, এই চলে গেল তো, মার মার মার, এই যা চলেই গেল। অভির এরকম চিল্লাচিল্লি শুনে আহান বিরক্তি নিয়ে বলল, ওই, তুই এই চিল্লাচিল্লিটা একটু বন্ধ করবি, নাকি তোকে তোর ফোন সহ লাউই দিয়ে গাড়ি থেকে বের করে দিব? অভি গেমস খেলতে খেলতে ফোনের দিকে চোখ রেখেই বলল, আমাকে যা বলার বল, খবরদার আমার ফোনকে ভুলেও কিছু বলবি না। ইউ নো এইটা আমার জান। তোর ওই জানের ভর্তা বানিয়ে আমি তোকে গেলাবো ইডিয়েট। বলেই আহান অভির হাত থেকে ফোনটা নিয়ে গেমসটা কেটে দিল। অভি চিল্লিয়ে বলল, আমার গেমস, আরেকটু হলেই আমি এই লেভেলটা পার করে যেতাম। শালা তুই আমার থেকে আমার জানকে কেড়ে নিলি, তোর জীবনেও কোনোদিন বিয়ে হবে না দেখে নিস। আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হু হো, শকুনের দোয়ায় গরু মরে না। তার মানে তুই মানছিস তুই একটা গরু? বলেই অভি হাহা করে হেসে দিল। অভির কথা শুনে মেঘ ফিক করে হেসে দিল। আহান রেগে মেঘকে উদ্দেশ্য করে বলল, শাট আপ, খুব হাসি আসছে তাই না? বেশি হাসলে একদম দাঁত ভেঙে দিব। অভি হাসতে হাসতে বলল, ওর দাঁত ভেঙে দিলে কি তুই গরু থেকে মানুষ হয়ে যাবি? এমনিতেই মেঘ চেইন পড়তে চাইছিল না, সেই বিষয়টা নিয়ে আহানের মেজাজটা ভীষণ খারাপ হয়েছিল। তার উপর অভির এই তোত্তারাত্তারা কথাগুলো ওর রাগটা দ্বিগুণ বাড়িয়ে দিল। আহান রেগে অভির মাথাটা গাড়ির সামনে থাকা ডেস্কে চেপে ধরল। অভিও ওর এক হাত দিয়ে আহানের মাথাটা ডেস্কের সাথে চেপে ধরল। তারপর দুজনের হাতাহাতি শুরু হয়ে গেল। দুজন যে যাকে পারছে মারছে, একে অপরকে চিমটি কাটছে, সুরসুরি দিচ্ছে, শার্ট ধরে টানছে, চুল ধরে টানাটানি করছে, কিন্তু দুজনের মুখ থেকে একটা টু শব্দ বের হচ্ছে যাকে বলই একদম সাইলেন্ট মারামারি। মেঘ হতবম্ব হয়ে বসে আছে। এত বড় ম্যাচিউর দুইটা ছেলে এভাবে বাচ্চাদের মতো মারামারি করছে ভাবতেই মেঘের হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। দিশা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সরি গাইস, একটু দেরি হয়ে গেল। কথাটা বলেই দিশার চোখ গেল অভি আর আহানের উপর। ওদের দুজনকে এভাবে মারামারি করতে দেখে দিশা হা করে ওদের দিকে তাকিয়ে রইল। অভি আহানের চুল টানতে টানতে বলল, এত দেরি কেউ করে মিস বিশা? দেখো তুমি এত দেরি করেছ দেখে আহান রেগে আমাকে মারছে। আর কি বলেছে জানো? ও নাকি ওয়েট করতে করতে একটা গরু হয়ে গেছে। দিশা রেগে বলল, দেখুন সবার আগে আপনি আমার নামটা ঠিক করে ডাকুন। কতবার আপনাকে বলবো আমার নাম বিশা নয় দিশা। সেদিন রেস্টুরেন্টে আপনি আমাকে অনেকবার বিশা বলেছেন। বাইরে ছিলাম তাই কিছু বলতে পারিনি। এখন আপনি আমাকে ঠিক নামে ডাকুন, না হলে আপনার খবর আছে। তাই নাকি? তা তুমি আমার কি করবে শুনি? তোমাকে তো আমি বিশা বলেই ডাকব, দেখি কি করতে পারো। দিশা দাঁতে দাঁত চেপে আহানকে উদ্দেশ্য করে বলল, আহান ভাইয়া, আপনি এনাকে নাকের উপর একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিন তো। অভি চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক মেয়েরে বাবা, আমাকে মারার সুপারি দিচ্ছে। তোমাকে তো আমি জেলের ভাত খাওয়াবো। দিশা চেঁচিয়ে বলল, আপনাকে আমি পচা ডোবার পানি খাওয়াবো। অভি আহানকে এক হাত দিয়ে মারছে আর দিশার সাথে ঝগড়া করছে। মেঘ এতক্ষণ চুপচাপ বসে বসে এদের তামাশা দেখছিল। এবার আর সহ্য করতে না জোরে একটা চিৎকার দিয়ে বলল, শাট আপ পপ, একদম চুপ করো সবাই। মেঘের চিৎকারে অভি আহান একে অপরকে ছেড়ে দিল। দিশাও ঝগড়া থামিয়ে দিল। মেঘ বলল, আপনারা ডোবার পানি, খালের পানি, ডাস্টবিনের পানি যে যাকে পারেন খাওয়ান,
কিন্তু প্লিজ আমাকে কোথাও একটা পৌঁছে দিয়ে আসুন, না হলে আমি আপনাদের চিৎকার চেঁচামেচি শুনে আমি পাগল হয়ে যাব। মেঘের কথা শুনে আহান গাড়ির মিররে তাকিয়ে নিজের চুল পাগগাবি ঠিক করে গাড়ি স্টার্ট দিল। দিশাও অভিকে একটা ভেঙচি কেটে মেঘের পাশে উঠে বসল। দিশা গাড়িতে উঠতেই মেঘ দিশার গালে একটা চড় মেরে বলল, যতদিন যাচ্ছে তুই আস্তে আস্তে একটা ছ্যাঁচড়া হয়ে যাচ্ছিস, যখন তখন যেখানে সেখানে ঝগড়া শুরু করে দিস। দিশাকে থাপ্পড় মারতে দেখে অভি তৃপ্তির একটা হাসি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, এই না হলে আমার কিউট বোন আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। বলেই অভি মেঘের সাথে হাই ফাইভ করল। দিশা গালে হাত দিয়ে কাদো কাদো মুখ করে মেঘের দিকে তাকিয়ে আছে। আহান ড্রাইভিং করতে করতে দিশাকে উদ্দেশ্য করে বলল, ডোন্ট ওয়ারি দিশা, তোমার সাথে আমি আছি তো। ওরা দুজন বেশি বাড়াবাড়ি করলে দুটোকে গাড়ি শুদ্ধ ধাক্কা দিয়ে খাদে ফেলে দিব। আহানের কথা শুনে দিশা খিলখিল করে হেসে দিল। আর অভি মুগ্ধ দৃষ্টিতে সেই হাসি দেখতে লাগল।